যোগাযোগ খাতের উন্নয়ন বিশেষ করে সড়ক পথের উপর ভর করে বড় হচ্ছে দেশের অর্থনীতি। দেশের ৬০%-রও বেশি মানুষের যাতায়াত ও ব্যবসা অনেকটা সড়ক পথ নির্ভর। বিশেষ করে পণ্য পরিবহন হয় অনেকাংশেই, তাই বাড়ছে বাস ও ট্রাক ব্যবসার চাহিদা। তবে এই খাতের ব্যবসায়ীদের বিভিন্ন ধাপে দিতে হয় উৎকোচ, যার শুরু হয় পরিবহনের নিবন্ধনের মাধ্যমে। অফিসের সেই উৎকোচ সড়কে গিয়ে হয়ে যায় টোল বা চাঁদা। টিআইবির একটি গবেষণা বলছে শুধুমাত্র যাত্রী পরিবহন খাতের ব্যবসায়ীরাই শহর, নগর, পৌরসভা কিংবা হাইওয়ে সহ বিভিন্ন স্থানে ও বিভিন্ন নামে প্রতি বছর প্রায় ১,০৬০ কোটি টাকা চাঁদা দেয়। পণ্য পরিবহন যোগ করলে চাঁদার অঙ্ক দাঁড়ায় ২,০০০ কোটি টাকারও বেশি। দর্শক, পরিবহন সেক্টরে চাঁদাবাজির উৎপত্তি ও সমাধানের উপায় নিয়ে আজ সারাদিন এখন টেলিভিশনে প্রতিবেদন প্রচার হয়েছে। পরিবহনের টাকা ঘুরলেই প্রভাবশালী ব্যক্তি, পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন কিংবা শ্রমিক মালিক সংগঠন হয়ে টাকার ভাগ যায় সব টেবিলে। এখন এসব তথ্যই উঠে এসেছে আমাদের প্রতিবেদনে। আগামী ১ ঘন্টায় নিয়ে আমরা আরও বিস্তর আলোচনা করব। এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। এছাড়া এখন প্রকাশে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহাবুদ্দিন খান, বিপিএম বার। আছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন এবং আমার সহকর্মী আরিফ হোসেন। আপনাদের স্বাগত। দর্শক, এছাড়া আমাদের সাথে খুলনা থেকে যুক্ত আছেন এখন টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান তরিকুল ইসলাম। আছেন চট্টগ্রাম থেকে আমার সহকর্মী প্রতিবেদক শোয়েব রহমান। আপনাদেরও স্বাগত। এছাড়া কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। তবে আমরা শুরুতেই ফিরতে চাই স্টুডিওতে। আমরা আজকের পুরো যে আয়োজনের আমরা বিষয় ঠিক করেছি চাঁদার পাটিগণিত। আমি একটু শুরুতে আরিফ আপনার কাছে যেতে চাই, একদম ছোট্ট করে বলবেন, আমরা মূল আলোচনায় ফিরবো। তার আগে আপনারা যে প্রতিবেদনটি তৈরি করেছেন, আপনারা তিনজন মিলে, আপনি তরিকুল ইসলাম এবং শোয়েব রহমান, এখানে আপনাদের মূল যে প্রতিবেদন তৈরি করতে গিয়ে আপনারা কি ফাইন্ডিংস পেয়েছেন ছোট্ট করে জানতে চাইব একদম। ধন্যবাদ মাহমুদ রাকিব। আমরা প্রথমে প্রতিবেদন শুরু করতে গিয়ে সদরঘাট থেকে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। সেখান থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটা পদে পদে, অর্থাৎ যেগুলো আন্তঃ সার্ভিস অর্থাৎ সিটি সার্ভিস যেই বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর ক্ষেত্রে কিন্তু সদরঘাটে একটি টাকা দিয়ে প্রথমে সূচনা করতে হয়। আপনি নিশ্চয়ই জানেন, দক্ষিণ অঞ্চল থেকে যেই লঞ্চে করে মানুষ আসে তারা কিন্তু সদরঘাট হয়ে বিভিন্ন জায়গায় যায়। প্রচুর যাত্রী হয় সকালবেলায়, সেখানেই কিন্তু চাঁদার সূত্রপাতটা। এরপর থেকে আমরা দেখেছি একটি গাড়ি যদি সদরঘাট থেকে চান্দুরা পর্যন্ত যায়, সেক্ষেত্রে তার প্রতিদিন ১৪ থেকে ১৫০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় বিভিন্ন ধাপে। কখনো রুটের ক্ষেত্রে, কখনো ট্রাফিক পুলিশকে, কখনো আমরা দেখেছি যে স্থানীয় যারা মাস্তান রয়েছে, অধিকাংশ টাইমই স্থানীয় যারা মাস্তান রয়েছেন, পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন, প্রভাবশালী যারা রয়েছেন, তাদের টাকা দিতে হয়। এবং এক্ষেত্রে কোনো জবাবদিহিতার বালাই আমরা দেখি। এর বাইরে যদি আমরা বলতে যাই, ঢাকা ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে দেখেছি আমরা রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে জোর জবরদস্তি করে বিভিন্ন সময় কিছু প্রভাবশালী সিটি কর্পোরেশন এবং হলো যে পৌরসভার নামে টাকা তোলে, যেটি পুরোপুরি বেআইনি। বস্তুতপক্ষে এ নিয়ে হাইকোর্টের একটি রিপোর্টও রয়েছে। তারা বলেছেন স্পষ্ট করে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নামে কোনো টাকা নেওয়া যাবে না। আমরা ফিরবো। ধন্যবাদ। আমি একটু যেতে চাই খুলনায়। আমার সঙ্গে রয়েছেন তরিকুল ইসলাম, আমাদের এখন টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান। তিনিও প্রতিবেদনটা সঙ্গে সংযুক্ত ছিলেন। তরিকুল ভাই, একটু বলবেন যে আপনি প্রতিবেদন করতে গিয়ে খুলনা অঞ্চলে কি কি পেয়েছেন, একদম ছোট্ট করে ১ মিনিটের মধ্যে বলবেন। রাকিব, আমি যে প্রতিবেদনটা যখন করি, আরিফ হোসেনের সঙ্গে আমি আসলে বিস্তারিত আলাপ করেছিলাম। তো প্রতিবেদন করতে যেই একটা ধাক্কা খেয়েছি, সেটি হচ্ছে এই একটা উপজেলাতে ৩টে স্থানে পরিবহনের চাঁদা দিতে হচ্ছে এবং একটা রুটে খুলনা থেকে যশোর, খুলনা থেকে কুষ্টিয়া বা খুলনা থেকে সাতক্ষীরা বা বাগেরহাট পর্যন্ত যেতে এক একটা পরিবহনে ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এক্ষেত্রে আসলে পরিবহনে যে যাত্রীদের উপরে যে এই চাপটা পড়ছে, এটি কিন্তু স্পষ্ট। এছাড়া প্রকাশ্যে সেখানে টেবিল বসিয়ে এবং জনসাধারণের মধ্য দিয়েই এই চাঁদাটি আদায় করা হচ্ছে এবং সেখানে রুট কমিটির নামে, শ্রমিক ইউনিয়নের শাখা সংগঠনের নামে যেগুলো অবৈধ
বা এটির কোনো রেজিস্টার না, সেইগুলো কিন্তু এই বিভিন্ন উপজেলার কয়েকটি স্থানে এটি বসিয়ে রাখা হচ্ছে, বিশেষ করে খুলনার ডুমুরিয়া উপজেলার 3টি স্থানে, এবং আমরা দেখেছি খুলনা থেকে যশোর রুটে যাইতে 6টি স্থানে চাঁদা দিতে হয়। এছাড়া কিন্তু আপনার খুলনা থেকে সাতক্ষীরা রুটে যেতে গেলে 4টি স্থানে চাঁদা দিতে হয়। এছাড়া পাইকগাছা রুটে বা বাগেরহাট রুটে যেতে গেলে 3টি এবং যথাক্রমে 2টি স্থানে এই চাঁদাগুলো দিতে হয়, এবং 20 টাকা থেকে 10 টাকা, 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত এই চাঁদার হার ধার্য করা হয়েছে। এবং এখানে শ্রমিকদের কল্যাণে, মজার ব্যাপার হচ্ছে শ্রমিকদের কল্যাণে টাকাগুলো তোলা হচ্ছে, কিন্তু শ্রমিকদের যে শ্রমিক মারা গেছে যে শ্রমিকরা, তাদের পরিবারের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে 1 লক্ষ টাকা এই টাকাগুলো কি শুধুমাত্র শ্রমিক নেতারা বা শ্রমিক সংগঠনে নিচ্ছেন, অন্য কেউ নিচ্ছে? নেতাদের এখানে আসলে দুইভাবে চাঁদাটা আদায় করা হচ্ছে, শ্রমিক সংগঠনের নামে এবং মালিক সমিতির নামে। তো আমরা আমাদের প্রতিবেদনে বলার চেষ্টা করেছি এবং সেখানে সরজমিন দেখেছি যে এই টাকাগুলো কিন্তু কয়েকটা ধাপে, অর্থাৎ যেখানে যারা আদায় করছে। আপনাকে ধন্যবাদ। একটু যেতে চাই চট্টগ্রামে, আমাদের সহকর্মী শোয়েব রহমান রয়েছেন। শোয়েব, আপনি চট্টগ্রাম বলা হয় মানে সবচেয়ে বড় একটি এলাকা, ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশের ঢাকার চেয়ে কোনো অংশেই কম নয়। এখানে অনেক বেশি ইন্ডাস্ট্রি রয়েছে। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহন অনেক বেশি হয়। সেখানে এই প্রতিবেদন করতে গিয়ে আপনি কি পেয়েছেন? সেখানে কি চাঁদা দিতে হচ্ছে না? সেখানে চাঁদা ছাড়াই মানুষ ব্যবসা বাণিজ্য বা পরিবহন সেক্টরে ব্যবসা করতে পারছে? চাঁদা ছাড়া আসলে চট্টগ্রামে পরিবহন চলবে সেটি কল্পনাই করা যায় না। বিশেষ করে আপনি যেটি বলছিলেন যে বাণিজ্যিক রাজধানী, এবং বাণিজ্যিক রাজধানী হওয়ার কারণে কিন্তু সারা দেশে, যেহেতু এখানে চট্টগ্রাম বন্দরও রয়েছে, এই চট্টগ্রাম বন্দর থেকে যে পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে সেগুলো সারা দেশেই কিন্তু আসলে চলাচল করে, এবং সেই চলাচল করতে গিয়ে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যেরকম চাঁদা দিতে হচ্ছে, তেমনিভাবে শহরের ভেতরেও কিন্তু নানান মোড়, বিশেষ করে যদি বলি যে আমি নয়াবাজার বিশ্ব রোড রয়েছে, এবং এছাড়াও আগ্রাবাদ রয়েছে, এছাড়াও যদি বলি যে পতেঙ্গা যেই অর্থাৎ বিভিন্ন সড়কে কিন্তু চাঁদা দিতে হচ্ছে। এবং এছাড়াও আমরা দেখি যে কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রামগামী যেই, যদি একটু নির্দিষ্ট করে বলেন চাঁদাগুলো কারা কারা তুলছে, কেন দিতে হচ্ছে? আসলে আপনাকে একটু পরিসংখ্যান যদি দেই, চাঁদা তুলছে মূলত এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা যেমন তুলছে, তেমনিভাবে যারা প্রভাবশালী রয়েছে তাদের এক ধরনের রাজনৈতিক পরিচয় থাকে, সেই রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়াতেই কিন্তু এই চাঁদাগুলো মূলত তোলা হয়। এবং আমাদের প্রতিবেদনে আমরা যেটি আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাবের কর্মকর্তা বলছিলেন যে তাদের একটি পরিচয় থাকে, এবং সেই প্রভাবশালীরা কিন্তু শুধুমাত্র প্রভাবের প্রতিপত্তি দেখিয়ে কোনো যৌক্তিক কারণ ছাড়াই কিন্তু তারা চাঁদাগুলো আদায় করছে। এবং চাঁদাটি আসলে কেন আদায় করা হয় তার অন্যতম প্রধান কারণ আপনাকে যদি একটু পরিসংখ্যান দিই, চট্টগ্রামে জনসংখ্যা অর্থাৎ চট্টগ্রাম মহানগরের জনসংখ্যা কিন্তু প্রায় 60 লক্ষের কথা বলা হয়, সেটি নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু সেটি কোনোভাবে কিন্তু 35 লক্ষের কম নয়। এই যে বিপুল পরিমাণ মানুষ, তাদের যাতায়াতের জন্য অনুমোদিত যানবাহন রয়েছে মাত্র 3,500-এর কিছু বেশি, কিন্তু এর চেয়ে বেশি যানবাহনের চাহিদা কিন্তু রয়েছে, গণপরিবহনের চাহিদা রয়েছে, কিন্তু সেগুলো রুট পারমিট দেওয়া হচ্ছে না। চট্টগ্রামে মেট্রো ও মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন নামে একটি কমিটি রয়েছে, তারা কিন্তু প্রতি মাসে একটি মিটিং করার কথা রয়েছে, কিন্তু তারা কিন্তু 3-4 মাসে। তার মানে পরিবহন সংকট রয়েছে, আমি বুঝতে পেরেছি। শোয়েব রহমান এবং তরিকুল ইসলাম, আপনাদের সঙ্গে ধন্যবাদ। আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই। আমি শাহাবুদ্দিন আপনার সাথে কথা বলবো। আমি তার আগে একটু ছোট্ট করে জানতে চাই হেলাল ভাই, আপনি একটু ছোট্ট করে বলবেন, আমাদের অনেক অতিথি আজকে পুরো আয়োজনে, আমাদের আরো বেশ কয়েকজন যুক্ত হবেন। আপনি একটু বলবেন, এই যে আমাদের 3 জন প্রতিবেদক বললো বিভিন্ন পদে পদে চাঁদা দিতে হয়, এর বেশিরভাগই হলো পণ্য পরিবহন, এর কোনো প্রভাব পণ্যের উপর পড়ছে কিনা একদম ছোট্ট করে জানবো, আমরা আবার ফিরবো আপনার কাছে। ধন্যবাদ রাকিব আপনাকে। আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যেটা সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। এই চাঁদা নিয়ে আজকে যে অনুষ্ঠানটি করছেন, এগুলো নর্মালি আমরা খুব বেশি দেখি না। এটা আমাদের সমাজে একদম রন্দে রন্দে ঢুকে গেছে, এবং এই কারণে আপনি দেখবেন যে আপনার ভাড়া বাড়ছে, এবং পণ্য পরিবহনে তো এটা, এই যে আমরা বলি না যে কেন কারণ বাজার থেকে হোলসেল থেকে কেন পাইকারি খুচরা বাজারে এসে কেন এটা দ্বিগুণ দাম হচ্ছে, এবং এর জন্য বড় অংশটা হচ্ছে চাঁদাবাজি। এবং চাঁদাবাজি এখন অনেক ফর্মে হয়, কিন্তু এখন আমরা জিজ্ঞেস করলে বললেন যে আগে যেরকম বিভিন্ন লোককে চাঁদা দেওয়া হতো, এখন ফর্মটা পাল্টে গেছে। পাল্টে গিয়ে বলে যে আমি প্রতিদিন 500 দিই, বা প্রতিদিন 1000 দিই, প্রতিদিন 300 দিই, কাকে দাও বলে আমি লাইনে দিই, মানে আনুষ্ঠানিক একটি ব্যাপার লাইনে দিচ্ছে সে। এগুলো পরে একসঙ্গে, যেটা আমার প্রতিবেদনটা যারা করেছেন তারা একদম সঠিকভাবে করেছেন, যে এরপরে কোথায় যায়, কোথায় ভাগাভাগি যায় এটা জানার বিষয় না, আমি লাইনে দিচ্ছি, এরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে হয়েছে। তার মানে বলছেন এটি পণ্য থেকে দামে প্রভাব পড়ছে। ডেফিনেটলি পণ্যের দাম। আমাদের সঙ্গে রয়েছেন, আমরা শুরুতে বলেছিলাম শাহাবুদ্দিন খান, হাইওয়ে পুলিশের প্রধান। এক কথা যদি বলি,
আমরা বলছি না যে হাইওয়ে পুলিশ চাঁদাবাজি করছে, সেটি কোনোভাবে আমরা বলছি না। আমরা সামগ্রিক চিত্র আপনার সামনে তুলে ধরা হলো বিভিন্ন নামে, সেটি হোক পৌরসভা, হোক সিটি কর্পোরেশন, হোক উপজেলা পরিষদ কিংবা শ্রমিক সংগঠন, মালিক সংগঠন, সবাই করছে। কিন্তু আমি আপনার কাছে যেটি জানতে চাই, হাইওয়ের দায়িত্ব আপনাদের, যাতে একটি গাড়ি নির্বিঘ্নে চাঁদা না দিয়ে চলতে পারে, সেটি কতটুকু আসলে বাস্তবায়ন করতে পারছেন আপনারা? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। যেহেতু ঈদুল আজহা খুবই সমাসন্ন এবং এই ঈদুল আজহার এই যে ঈদযাত্রা, সেটিকে স্বস্তিদায়ক এবং নিরাপদ করার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ এই মুহূর্তে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। হাইওয়ে পুলিশ যেহেতু মহাসড়কের নিরাপত্তায় থাকে, হাইওয়ে পুলিশ এর সদস্যরাও সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। এবং আপনারা জানেন যে এই ধরনের একটি ঈদযাত্রাকে সুগম করার জন্য, সার্থক করার জন্য, নিরাপদ করার জন্য, স্বাচ্ছন্দ্যময় করার জন্য বেশ আগে থেকেই নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়। অনেকগুলো কোঅর্ডিনেশন মিটিং হয়, সমন্বয় সভা হয় এবং নানা ধরনের নির্দেশনা নিয়ে আমরা মাঠ পর্যায়ে বর্তমানে আছি। এবং অলরেডি যেহেতু ঈদুল আজহা, আমাদের এই পশুবাহী যানবাহনগুলো কিন্তু চলাচল বেশ আগে থেকেই শুরু হয়েছে এবং ঈদ যাত্রাও শুরু হয়েছে। কালকে, সামনে পরশু এবং 15 তারিখ পর্যন্ত হয়তো এই চাপগুলো আরো বাড়বে। আমরা সেই কাজগুলো করছি এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা এবারও আশা করি যে একটা স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ ঈদযাত্রা জাতিকে উপহার দিতে পারবো। আপনি যে প্রসঙ্গে বলছিলেন, এটি যদি আলোচনার অংশ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে আমরা অত্যন্ত সচেতন রয়েছি এবং এই ক্ষেত্রে নানা ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে নিচ্ছে, র্যাব নিচ্ছে, অন্যান্য ইউনিটগুলো। আপনারা লক্ষ্য করবেন যে প্রায় এরকম যেগুলো যেখানে আমরা অভিযোগ পাই, অনুযোগ পাই বা খবর পাই, সেখানে কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। তবে এই যে অনেক সময় খবরগুলো অনেক ঢালাওভাবে আসে, এক্সাজারেশন করে আসে, প্রতিবেদনগুলোর মধ্যেও আসে। আমাদের দরকার হয় কবে, কোথায়, কখন, কে, কার সাথে সেই ভুক্তভোগী যদি সত্যিকারের আমাদের কাছে অভিযোগ করেন, তাহলে কেস বাই কেস, ইভেন্ট বাই ইভেন্ট প্রত্যেকটার ক্ষেত্রে অনুসন্ধান করে মামলা নেওয়ার দরকার, মামলা নিয়ে আমরা কিন্তু সেগুলো নিচ্ছি। কোথাও এখানে জিরো টলারেন্স, কোথাও কিন্তু কোনো ছাড় দেওয়া হচ্ছে না, কোনো অনুকম্পা কাউকে দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের লাগবে জনগণের কাছ থেকে হোক, মিডিয়ার কাছ থেকে হোক, যে কোনো জায়গা থেকে সুনির্দিষ্ট কবে, কোথায়, কখন, কার কাছ থেকে। ভুক্তভোগীরা তো অভিযোগ করতে পারেন, সেভাবে যদি অভিযোগ করেন সাক্ষী প্রমাণ সহ আমরা কিন্তু আইনগত ব্যবস্থা। আমরা আপনার কাছে আবারও ফিরব, আমরা একটু যেতে চাই। আমার সঙ্গে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এবং রয়েছেন চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। একটু জানতে চাই প্রথমে আমি মিজান ভাই আপনার কাছে, আপনি আমাদের স্টুডিওতে মাঝে মাঝে আসেন, আজকেও আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন। এই যে আমরা প্রতিবেদনটি প্রচার করলাম, সেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি, আমাদের প্রতিবেদকরা দেখিয়েছে যে ঢাকা শহরের মধ্যে, আমি যদি আপনার এলাকার কথা বলি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে নানা জায়গায় চাঁদা দিয়ে গাড়ি চলতে হচ্ছে। সেখানে সিটি কর্পোরেশনের নামে বিভিন্ন জায়গায় টোলের নামেও চাঁদা নেওয়া হচ্ছে। অন্যান্য পরিবহন আমরা দেখেছি সংগঠন, মালিক সংগঠন, তারাও চাঁদা নিচ্ছে। কেন, আপনারা দেখছেন কিনা বিষয়টি? জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং আমাদের খুবই প্রিয় মুখ হেলাল ভাই আছেন এবং আমাদের আইজি সাহেব আছেন এবং সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আপনি যে বিষয়টি বলেছেন, আসলে সেই বিষয়ে আমি বলতে চাই, সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সোজা কথা যে আমরা 3টি স্থানের জন্য আমরা ইজারা দিয়ে থাকি। এটাকে যদি বলি পার্কিং বা টোল কিংবা এই সমস্ত বিষয়গুলোর জন্য আসলে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে অনেক যাত্রী সাধারণ কিংবা হয়তো অনেক মালামাল পরিবহন করতে পারে না বা অন্যের সহায়তা লাগে, সেই জন্যই বাস্তবসম্মত তার কুলির মজুরি হিসেবে এই দুটো খাতে আসলে দেওয়া হয়ে থাকে এবং তার জন্য একটা সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়া আছে। একটু যদি বলেন সেই তিনটি জায়গা কোথায় কোথায়, যদি স্পটগুলো একটু বলেন। এখন এর বাইরে কেউ যে সে 3টি জায়গা কোথায় কোথায়, 3টি স্পটের নাম যদি একটু বলেন, দর্শকরা একটু তাহলে ক্লিয়ার হতে পারবে। আমি 3টে জায়গা যদি বলি, সেটা হলো গুলিস্তান জয়কালী মন্দির, যেটা আমরা সায়েদাবাদ সিটি হিসাবে ট্রিট করে থাকি, আর একটা হচ্ছে যে ফুলবাড়িয়া স্টপ ওভার হিসাবে যেটিকে আমরা বিবেচনা করি, আর একটা হচ্ছে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল। এই 3টি জায়গা আসলে এর সাথে রাস্তার সাথে সংশ্লিষ্টতা যে বিষয়গুলো থাকে, আপনি হয়তো এখানে
অনেকে অনেক নাম ব্যবহার করে অলি গলিতে ঢুকে হয়তো সেই বিষয়গুলো করে থাকতে পারে। আসলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসে, তখন আমরা তাদেরকে আমাদের ইজারাদারকে সতর্ক করে থাকি, তখন তারা সেটি আসলে সেই যেহেতু আমরা তাদেরকে ওই এলাকার মধ্যে দেইনি প্রথম কথা, সুতরাং সেই ক্ষেত্রে আসলে কেউ যদি করে থাকে সেটি অবশ্যই এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কারণে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় আইন শৃঙ্খলা বাহিনী তারা আমাদের সহযোগিতা করে থাকে এবং র্যাবও এক্ষেত্রে সহযোগিতা করে থাকে, সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে থাকি। জি, আমরা মাঝে মাঝে তেমন ব্যবস্থা আমরা দেখিও, বিভিন্ন সময় করে থাকে, সেটি সংবাদ মাধ্যমে আসে। আমি আপনার কাছে আবার ফিরবো মিজান ভাই, একটু চট্টগ্রামে যেতে চাই। রয়েছেন আনোয়ার হোসেন, তিনি একজন মূলত পরিবহন ব্যবসায়ী নেতা। একটু জানতে চাই আনোয়ার ভাই, যে গাড়িগুলো চট্টগ্রাম থেকে যদি আমরা ঢাকা বলি, একটি গাড়ি সাধারণত আসতে কত টাকা আপনাদের খরচ হয়, আর আসলে রাস্তায় আপনাদের কোথাও চাঁদা দিতে হয় কিনা, যদি দিতে হয় সেক্ষেত্রে এই গাড়ির ভাড়া বেড়ে যায় কিনা? আমি আপনার কাছে উত্তর জানবো, তবে দর্শক তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম সড়ক মহাসড়কে চাঁদার বিষয়ে। আমরা বিরতির আগে একটু প্রশ্ন করছিলাম, চট্টগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন পরিবহন মালিক নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার একটু বলবেন যে আপনি যে আমি যে বিষয়টি করছিলাম যে চট্টগ্রাম থেকে যদি একটি গাড়ি আমরা ঢাকার কথা বলি, সেটি আসতে আপনাদের সাধারণত ভাড়া থাকে কত, আর চাঁদার যদি বিষয় থাকে কোনো, সেক্ষেত্রে এর প্রভাব পড়ে কিনা? ধন্যবাদ। আসলে চাঁদার বিষয়টা আমি যদি বলি, আসলে চাঁদা হয় দুই রকম, একটা হচ্ছে দৃশ্যমান আর একটা অদৃশ্য। অদৃশ্য চাঁদাবাজি যেটা হয় সেটা কেউ দেখে না, সেটা ব্যানার কেন্দ্রিক, সেটা হচ্ছে পরিবহন সাথে যারা ব্যানার স্টিকার, আমরা স্টিকার বাণিজ্য বলি, স্টিকার বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা এটা বিভিন্ন ব্যানারের নাম দিয়ে সেটা চাঁদাবাজি করে। সেই চাঁদাবাজির ভাগ আমাদের কাছে যেটা তথ্য আছে, যেটা বিভিন্ন মহলকে সেটার ভাগ দিতে হয়, তো সেটা কারা 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 সেটার ভাগ পায় সেটা আমরা যতটা জানি প্রশাসন কোনো অংশে কম জানে না। সেটা প্রশাসনের একবার আমরা সহযোগিতা নিয়েও আমরা ফৌজদার একটা অভিযান চালিয়েছি স্টিকার বাণিজ্যের উপরে, কিন্তু সেখানেও কোনো দৃশ্যমান রেজাল্ট আসেনি। তারা যারা প্রভাবশালী তাদের হয়তো কিছুদিন, হয়তো দু একদিন একটু ঘা ঢাকা দেয়, কিন্তু আরেকটি ধাপ থাকে। আর দৃশ্যমান যেটা বলবো, সরি জি 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 বলুন বলুন। জি, আর অদৃশ্য এটা হচ্ছে অদৃশ্যমান, আর যেটা দৃশ্যমান সেটা হচ্ছে আপনার বাসেরটা একরকম, ট্রাকেরটা আরেক রকম। সেখানে আমাদের যেহেতু চিটংয়ে কোনো টার্মিনাল নাই, আমরা এই টার্মিনাল কেন্দ্রিক যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কর্তৃক যেটা ঘোষণা ছিল যে টার্মিনাল কেন্দ্রিক চাঁদা তোলা যাবে, সেটা একটা নির্দিষ্ট জায়গা থেকে, কিন্তু আসলে সেটা কতটা মানে এখন বেশিরভাগ টার্মিনাল তো রাস্তার উপরে, সেই ক্ষেত্রে হয়তো প্রশাসন ওইটা রাস্তার উপরে দেখে, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পৌরকারের নামে যেটা বলেছেন সেটা একেবারেই মানে বাস্তবমুখী, হয়তো কিছু নামমাত্র ইজারা দিয়ে সরকার থেকে একটা সুযোগ নিয়ে, কিন্তু এটার উপরে ব্যাপক চাঁদাবাজি করে। সেখানে যদি মানে কোনো রকম আমাদের শ্রমিকরা বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের নিজস্ব বাহিনী দিয়ে সেখানে তাদের উপরে গায়ে হাত তোলে। তখন এখানে আরেকটু অভিযোগ রয়েছে, যারা আপনারা মালিক কিংবা শ্রমিক সংগঠনগুলো রয়েছে, আপনাদের নামেও চাঁদা তোলা হয় বিভিন্ন জায়গা থেকে, সে বিষয়ে আপনার কি বক্তব্য আছে? জি, আমাদের যেটা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন, সেখানে আমাদের আপনার শ্রম আইনও নির্ধারণ করা আছে, এবং সরকারের যেই কল্যাণ অর্থ মন্ত্রণালয় যেটা টিউ লাইসেন্স, সেখানেও প্রতিটা ট্রাকের থেকে 30 টাকা করে নির্ধারণ করা আছে, সেটা অর্থ মন্ত্রণালয় গ্যাজেট প্রাপ্ত। কিন্তু এর বাইরে যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে বিশেষ সুবিধা দিয়ে হয়তো তাদেরকে বিভিন্নভাবে রাস্তায় ম্যানেজ করে চলতে হয়, হয়রানি না হওয়ার জন্য। আচ্ছা, এর জন্য আপনাদের পরিবহন খরচ বাড়ে কত শতাংশ, একটু এক কথায় বলে দিবেন। জি, পরিবহন খরচ তো আসলে যেটা আপনার মানে দৃশ্যমান, সেটার জন্য তেমন বেশি না, সেখানে হয়তো আমাদের খুব কম, কিন্তু অদৃশ্য যেটা, সেটার জন্য আমাদেরকে পরিবহনে একটু বাড়তি ভাড়া যাত্রীদেরকেও দিতে হয়, আমাদেরকেও সেটার জন্য সাপারার হইতে আমরা মালিক হিসেবে আমরাও সেটার জন্য
জি, আপনি থাকেন, আপনার সাথে আমরা আবার যুক্ত হবো। আমি একটু আবার ফিরতে চাই শাহাবুদ্দিন খান আপনার কাছে ভাই, একটু বলবেন, আমরা সিটি কর্পোরেশনের সিইও তার কথাও শুনছিলেন, একজন পরিবহন ব্যবসায়ী নেতা তার কথাও শুনছিলেন, মানে এখন এই যে ভাড়া বাড়ানোর বা বেড়ে যাচ্ছে, এটি কমাত আপনারা আসলে কি কি পদক্ষেপ নিয়েছেন? সামনে কোরবানির ঈদ রয়েছে, প্রচুর পশুবাহী গাড়ি রাস্তায় কিন্তু চলাচল করবে। জি জি, প্রচুর পশুবাহী গাড়ি স্বাচ্ছন্দ্যে চলাচল করছে এখন পর্যন্ত। এতে যে 8-10 দিন হলো তো পশুবাহী গাড়িগুলো যাচ্ছে। আমাদের যত ধরনের খবর সংগ্রহের সুযোগ রয়েছে সাধারণ মানুষের থেকে, মিডিয়া থেকে, সব স্তরের থেকে, আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে সংবেদনশীলের সাথে এই খবরগুলো সংগ্রহ করি এবং কোথাও যদি এই ধরনের আলামত পাই, খবর পাই, তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে না। 1, 2 হলো যে এই একজন পরিবহন মালিক অথবা পরিবহন ব্যবসায়ী অদৃশ্য চাঁদার কথা যদি বলেন, তাহলে পরে মূল ভুক্তভোগীকে মালিকের কাছ থেকে, পকেট থেকে টাকাটা যায়। আমরা মালিকদেরকে আহ্বান জানাতে চাই যে আপনি কোথায় অদৃশ্য চাঁদা দেন সেটি অবশ্যই আমাদেরকে জানান, অভিযোগ আকারে করেন, মামলা আকারে করেন, আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। কিন্তু কোনো মালিককে আমরা দেখি, আমরা বরং এই মুহূর্তে বলতে পারি যে আজকেও 2টা এই ধরনের দালাল শ্রেণী যারা বিভিন্ন নাম করে চাঁদা ধরে, সেটা 2টি মামলা নেওয়া হয়েছে। আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি কোথায় কারা কি ধরনের অদৃশ্য বা মানে স্টিকার বা এটা সেটা যে নামগুলো বলা হয়, কোন দালাল কে সংগ্রহ করে, আমরা পেলেই, অভিযোগ পেলেও এবং আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স প্রতিনিয়ত। আপনারা কেন অভিযোগ করেন না? অভিযোগ নির্দিষ্টভাবে অভিযোগ করতে গেলে কার বিরুদ্ধে করব, সেখানে তো যেই বক্তব্যটা যারা এটার সাথে যুক্ত, সেখানে আমরা স্পেসিফিক অনেক স্টিকারের নামও বলেছি, নাম বলেই আমরা ক্ষান্ত না, আমরা মাঠে নেমেও অভিযান চালিয়েছি। কিন্তু প্রশাসন সব জানার সত্ত্বেও কিন্তু প্রশাসনের হয়তো হাইকমান্ড অনেক কিছু জানে না, কিন্তু নিচে একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের মাধ্যমে এটা হয়তো নিয়ন্ত্রণ করা হয় আর কি। জি, আমি বলবো, হ্যাঁ, আচ্ছা, একজন মালিক বা একজন পরিবহন মালিক তার পকেট থেকে যদি সে ভুক্তভোগী কোথাও চাঁদা দিচ্ছে, তা সে সরাসরি দিক অথবা তার ড্রাইভার দিক, সেই তো দিচ্ছে, তাহলে সেই ভুক্তভোগী, সে ক্ষতিগ্রস্ত। কে নিল, সে যে কোনো শ্রেণীর মানুষ হোক অথবা প্রশাসনের লোক হোক, এটা অভিযোগ করতে কোথায় অসুবিধা আছে? ভয়ের তো কিছু নাই। এখন তো সবকিছুই। আচ্ছা, এখানে আপনি তো পুলিশের দায়িত্বে আছেন, আপনি বলেন তো ঢাকা থেকে কুয়াকাটা যেতে কত জায়গায় টোল নেওয়া হয়, মানে টোল মানে চাঁদা নেওয়া হয়, যেমন পদ্মা সেতুতে বৈধভাবে নেওয়া হচ্ছে, আরো 2-1টা সেতু আছে 8 থেকে 10 জায়গায়, এগুলোর কোনো স্লিপ নাই, জাস্ট ওই পরিবহনের একেবারে ধরছে, দিয়ে দিচ্ছে, সে নিয়ে যাচ্ছে, দিচ্ছে, নিয়ে যাচ্ছে সেতুতে। কিন্তু এদের কোনো রকম মানে ইয়েও নাই, স্লিপও নাই, বাট দিয়ে কোনো মানে এটা ওখানে কোনো ঘরও নাই, বাট নিয়ে যাচ্ছে। আপনি যে 300 ফিটের পরে এই যে রূপগঞ্জের যে ব্রিজটা, এই কাঞ্চন ব্রিজ, এটাকে সরকার অনেক আগে পরিত্যক্ত ঘোষণা করছে, পাশে একটা ব্রিজ তৈরি করছে। ওখানে দেখবেন যে এমন, এবং সব ভারী যানগুলো কিন্তু মানে 20 টন, 22 টন, 25 টন ট্রাক। আপনারা অভিযোগ করেছেন? আমি শেষ করছি। আমি ওখানে এরকম কাপে ওখানে দাঁড়িয়ে থাকে, তো ওখানে একটা টোল আছে, এই টোলে আপনার সমস্ত গাড়িগুলো এই ইয়ের মধ্যে, ব্রিজের মধ্যে থেকে যাচ্ছে। এইগুলো দেখভাল কেউ নাই। অভিযোগটা কোথায় করবো বলেন তো ভাই? অভিযোগ আমি গাড়ি নিয়ে যাচ্ছি, অভিযোগ করবে কেন? এখানে তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন যারা এটা দেখভাল করবেন, ওনারা প্রতিদিন। হাইওয়েতে পুলিশ থাকে, তাকেও গিয়ে বলতে পারতেন। কি বলবো? আপনি সবার সামনে সে টাকা নিচ্ছে, আমি কাকে বলবো বলেন? তখনই বলবেন, আপনি উদ্বোধন কর্তৃপক্ষ বলবেন, আপনি কিছু মনে করেন না। ধরেন আপনি কাঞ্চন ব্রিজের কথাটা আপনি নিজে তো জানেন যে এখানে ব্রিজটা কাঁপে, যে কোনো সময় ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে। সেই ব্রিজের মধ্যে ঘন্টার পর ঘন্টা মানে পণ্যবাহী ট্রাকগুলো থাকছে আর কাঁপতেছে, আমরা কাঁপার মধ্যে ঝুলতেছি, জাস্ট এভাবে ঝুলতেছি। তো এটা কি দেখভাল করা কেউ না? আমি কোথায় গিয়ে নালিশ করবো বলেন? আমি আপনাকে আজকে নালিশ করলাম না, এটা তো আমি আপনাকে আরিফের কথা, এই জায়গাটা দেখা না, এটা দেখতে তো হবে। আমরা যখন মাঠ পর্যায়ে কাজটা করা শুরু করছে, আমরা যে জিনিসটা দেখলাম, এখানে একটা অদৃশ্য ভীতি আছে। কারণ হলো গিয়ে চাঁদাবাজ সিন্ডিকেট এতটাই শক্তিশালী এবং তাদের বলয় অনেক বড় থাকে। তখন দেখা যায় একজন পণ্য পরিবহনের জন্য যিনি যাচ্ছেন, যিনি ট্রাকের ওই মালের মালিক, ট্রাকের মালিক একজন এবং পণ্যের মালিক আরেকজন। ট্রাকের মালিক সব সময় 2 থেকে 3 হাজার টাকা এই বাবদ একটু এক্সট্রা ধরেই ভাড়াটা চান সব সময়। তো যখন যাচ্ছেন ওই মুহূর্তে যদি অভিযোগ করা হয়, ওই এলাকার সিন্ডিকেট
প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেটটা নিয়ন্ত্রিত হয় তার ওই স্থানীয় জায়গা থেকে। সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ করলে ওই পথ ধরে তো তার আবার পণ্য নিয়ে যেতে হবে, মালামাল রয়েছে, তার আবার পণ্য নিয়ে যেতে হবে, ওই মালামাল রয়েছে। সুতরাং সে ভয়ে আর পুলিশের কাছে ওই অভিযোগটা। আমি একটু মিজান ভাই আপনার কাছে জানতে চাইব, আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, একটু বলবেন সামনে তো কুরবানি, আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক জায়গাতেই পশুর হাট বসবে, বৈধভাবেই বসবে, পশুর গাড়ি চলাচল করবে, নির্বিঘ্নে কি যেতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়িগুলো? আমরা খুবই আশাবাদী, কারণ গত বছরের বিষয়গুলা নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের ইজারাদার এবং আমাদের এবং পুলিশ প্রশাসন সহ। আমরা গত 2 দিন আগে আমরা বসেছিলাম এবং প্রতিটি হাটের ইজারাদারের সাথে পুলিশের সাথে সরাসরি আমরা কথা বলেছি তারা কি চাচ্ছে এবং তারা কি সহযোগিতা করতে চাচ্ছে। ঠিক একইভাবে আন্তঃসমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। বিশেষভাবে আমরা যদি বলি, কমলাপুর হয়ে যেটি আমাদের সায়দাবাদ পর্যন্ত, যাত্রাবাড়ি পর্যন্ত রাস্তা গিয়েছে, এটি একটি আমাদের জন্য, আর একটা ধনিয়া এলাকার জন্য একটি বিষয়, আর আরেকটি হলো হাজারীবাগের বিষয়টা। এই 3টি আসলে যদি আমরা রুটের কথা বলি, এটি আমাদের চলাচলের জন্য এখানে পশুবাহী গাড়িগুলো চলতে গিয়ে কি কোথাও চাঁদা দিতে হবে কিনা? আপনাদের বৈধ কোনো 3টি জায়গা বললেন, সেখানে কি চাঁদা দিতে হবে প্রত্যেকটি গাড়িকে? অবশ্যই নয়, কারণ আমরা সেখানে প্রতিটি হাটের জন্য মোবাইল কোড আমরা করেছি, ঠিক করে দিয়েছি, এবং এর পাশাপাশি আমাদের প্রতিটি হাটে একটি নিয়ন্ত্রণ কক্ষ আছে, এবং এছাড়া আরো ভ্রাম্যমাণ আরো কয়েকটি আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করছি, এবং আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের মনিটরিং সেন্টার আছে, সেখানে আমরা সেটিকে সার্বক্ষণিক যোগাযোগ রাখবো, যাতে নিরাপদ এবং নিরাপত্তার বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সম্মিলিত সহযোগিতায় সেটি নিশ্চিত করা সম্ভব হয়। আমরা সেই উদ্যোগটি নিয়েছি। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে আবারও ফিরবো। একটু জানতে চাইলাম আপনার কাছে, আপনি বলছিলেন যে ঢাকা থেকে কুয়াকাটা যেতে একটি পরিসংখ্যান আপনি দিচ্ছিলেন, একটি ট্রাক বা পণ্যবাহী গাড়ি যেতে, যদি এরকম হয়ে থাকে সেটির একটি পণ্যের দামের ক্ষেত্রে সেই প্রভাবটা কত শতাংশ গিয়ে বাড়ে একটি পণ্যের, একটু সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে আবারও ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম সড়ক মহাসড়কে চাঁদার পাটিগণিত নিয়ে একটু আমরা ছিলাম। হিলাল ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি একটি পরিসংখ্যান দিচ্ছিলেন, সেই পরিসংখ্যান অনুযায়ী যদি চাঁদা দেয়া লাগে পণ্যের দাম কি পরিমাণ প্রভাব পড়ে? রাকিব, আমরা যখন প্রায়ই শুনি না যে রোজা আসলেই জিনিসের দাম বেড়ে যায়, ব্যবসায়ীরা মুনাফাখোর, ব্যবসায়ীরা অতি লোভী, ইত্যাদি ইত্যাদি শুনি। তো আমি গত 1-1.5 বছর আগে আমি 2জনকে, খুব শিক্ষিত 2জন মানুষকে বললাম, আমরা তো ওইভাবে আর মানে গবেষণা করতে পারি না, বললাম যে আপনি রাজশাহী থেকে ঢাকায় আসে দেখেন তো কী কী কারণে পণ্যের দাম বাড়ে। তাতে ওনারা যে হিসাবটা দিলেন, কারণ রাজশাহীতে যে পটলটা বিক্রি হচ্ছে 5 টাকা কেজি, সেই পটলটা ঢাকা কারণ বাজারে এসে সেটা হচ্ছে 20 টাকা কেজি। এবং এখান থেকে যদি আবার আপনি ইয়েতে যান, এই ফকিরাপুল বাজারে যান বা মগ বাজারে যান, সেটা ওখান থেকে এই 30 টাকার জায়গায় 60 টাকা হয়ে যাচ্ছে, ওখানে কিন্তু 5 টাকা। তাহলে হচ্ছেটা কেন? এবং ভোক্তা সন্তুষ্টি পাচ্ছে না, ব্যবসায়ীরা যে সব টাকা নিয়ে যাচ্ছে ব্যাপারটা ওরকমও না। এতে করে আমরা দেখলাম যে আসলে রাজশাহী থেকে ঢাকায় ধরেন একটা ট্রাকের ভাড়া সর্বোচ্চ হওয়া উচিত ছিল 20 থেকে 22,000 টাকা, কিন্তু আমাকে 40,000 টাকা দিতে হচ্ছে। ওখানে প্রায় কোন কোন বাজারে কিভাবে টাকা নেওয়া হচ্ছে এগুলো আমরা একেবারে লিপিবদ্ধ করে বই আকারে সেটা তৈরি করেছি। এবং ঢাকায় যখন আসে, ঢাকা থেকে যখন আবার কোথাও দিয়েছেন বইটা দেওয়ার আমি সুযোগ পাইনি। আমি এটা ভেবেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে দিব যে এই কাজগুলো করলে আমাদের ভোগ্যপণ্যের বাজারটা স্থিতিশীল থাকবে। হ্যাঁ, এরকম তো না যে আমরাও বিনা পয়সা খাইতে চাই না, আবার যিনি কৃষক উনিও যাতে ক্ষতিগ্রস্ত না হন। তো আমি আসলে চেষ্টা করেও পারি না, আমি চেষ্টা করবো ওনাকে দেওয়ার জন্যে যে আসলে কী কী কাজ করলে, কারণ এই যে ভোগ্যপণ্য নিয়ে যে আমাদের যে প্রবলেমগুলো হয়, মাঝে মাঝে হঠাৎ করে দেখা গেলো অতিবৃষ্টি, আজকে আপনার এই ঢাকা শহরে কাঁচামরিচের দাম হয়ে গেল 200, 250, 300 টাকা, এবং আপনারা টেলিভিশন সেগুলো নিউজ করছেন। হ্যাঁ, এই নিউজের মাধ্যমে আমাদের তো এক ধরনের মানে অস্বস্তি থাকে, হ্যাঁ আমরা ব্যবসা করি কেন এইভাবে এই রিপোর্টগুলো যাবে। তো এখানে আমরা এই গবেষণাগুলো করে দেখলাম যে আসলে চাঁদার কারণে প্রায় ধরেন 15 to 20% পণ্যের দাম বাড়ে, পরিবহনের জন্য বাড়ে। আরেকটা হচ্ছে আমাদের যে ধরেন এই যে কারণ বাজারের থেকে যদি একটা মাল যদি আপনি ফকিরাপুল নেন,
তাহলে আপনি একটা খুচরা ব্যবসায়ী কয় কেজি বিক্রি করে? একজন খুচরা ব্যবসায়ী কিন্তু 100 থেকে 120 কেজি বিক্রি করতে পারে। এবং কাঁচামালে কিন্তু আপনি দেখবেন যে মিনিমাম 10 to 15% ওয়েস্টেজ হয়, পচে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো বিক্রি করতে পারে না। তো এখান থেকে যখন ভ্যান গাড়িটা ফকিরাপুলে যাবে 800 টাকার নিচে আপনি পাবেন না। ভাড়াটা বেশি। নট অনলি দিস, এখানে আবার কিছু মানে ওই যে বিভিন্ন জায়গা থেকে ধরবে, মানে ও যায় তো সে শেষ রাত্রে, একদম ফজরের সময় যায় সে, বিভিন্ন জনে ধরবে, সেখান থেকে কিছু তার 200-300 টাকা তার সে বুঝতে পারছি, মানে ভাড়া বেড়ে যায়, এইভাবে 15 থেকে 20% ভাড়া বাড়তে যেটা হয় তার এই যে 20-30 টাকার পটলটা তার এমনি 40 টাকা 45 টাকা। আমি একটু আনোয়ার ভাই আপনার কাছে যেতে চাই চট্টগ্রামে, একটু বলবেন যে আপনার এই যে সড়ক মহাসড়কের যে ভোগান্তির কথা বলছিলেন, এটি কমাতে আপনার মানে আপনার পক্ষ থেকে বা আপনারা যারা ট্রাক মালিক রয়েছেন, আপনাদের সংগঠন রয়েছে, আপনারা কি চান? আমাদের সঙ্গে সিটি কর্পোরেশন রয়েছে, এখানে হাইওয়ে পুলিশের প্রধান রয়েছে, যদি একটু ছোট্ট করে বলেন। এই আমাদের পরিবহন সেক্টরে আমরা যারা সরাসরি যুক্ত, আমরা অনেকগুলো প্রবলেমই এখানে আছে, সেটা একদিনে যদিও বা সম্ভব না এটা সলভ করা। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমাদের তো একটি পুলিশ, হাইওয়ের পুলিশ তো শুধু একমাত্র এই স্টেক হোল্ডার না, সেখানে আরও জেলা পুলিশ, মেট্রো পুলিশ সবাই আছেন। আর আমাদেরকে কিন্তু সব জায়গায় সবাইকে নিয়ে সমন্বয় করে আমাদের যদি আইজি মহোদয় যদি একটার উদ্যোগ নেয়, তাহলে শুধু র্যাব দিয়ে অভিযান চালিয়ে বা পুলিশ দিয়ে অভিযান চালালে এটার সমস্যার সমাধান হবে না। এখানে যারা বড় ভাই আছেন, যারা এমপি আছেন, যারা স্থানীয় কর্পোরেশনের বা উপজেলা ভিত্তিক যারা আছেন, ওনাদেরকেও কিন্তু সমন্বয় করে এটা একটা বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। যেহেতু দ্রব্যমূল্যর সাথে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ নীতি নির্ধারক জড়িত, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা একটা সমন্বয় করে, আপনি বলছেন সমন্বয় করতে হবে। যে আপনাকে ধন্যবাদ। একটু মিজান ভাই আপনার কাছে জানতে চাইবো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও, একটু বলবেন যে এই যে আপনি 3টি পয়েন্ট বললেন, এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় টাকা দিতে হচ্ছে সড়কে, সেটি যে মাধ্যমে নিয়ে থাকুক না কেন, আমাদের প্রতিবেদনে সেটি উঠে এসেছে। এটি বন্ধ করতে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি না? ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে বিশেষভাবে আমি আগে বলেছি যে আমাদের সুনির্দিষ্ট 3টি জায়গার বাইরে যদি কেউ চাঁদাবাজি করে থাকে, সোজা কথা, কারণ এটি চাঁদাবাজি হবে। আমি তাকে যে নির্ধারিত জায়গা দিয়েছি এর বাইরে যদি সে কোনো টাকা আদায় করে, সোজা কথা, সে কুলি মজুরি বলেন কিংবা এখানে পার্কিং চার্জ বলেন কিংবা ফি বলেন, যেটি আদায় করলে এটি চাঁদাবাজি হিসেবে ট্রিটেড হবে। সুতরাং সেই ক্ষেত্রে কোনো অভিযোগ পাওয়া গেলে, সদরঘাটের কথা বলছি, সদরঘাটে প্রত্যেকটি গাড়িকে অতিরিক্ত টাকা দিয়ে প্রবেশ করতে হয়, যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়, এটি কি আপনাদের জানা আছে সকালবেলা? না, আমাদের জানা আছে এরকম আসলে অভিযোগ আমরা পাইনি। 1 নম্বর, আমরা অভিযোগ পেলে এরকম যদি ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে আসে, অবশ্যই আমরা ইজারাদের ভিতরে ব্যবস্থা নিতে গ্রহণ করব, কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো আমি এই ফাঁকে আপনাকে একটু আশার বাণী শোনাতে চাই। সেটা হলো যেই বিস্তৃত এলাকাগুলা আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা আশা করছি যে আন্তজেলা যে বাসগুলো আছে সবগুলাই সায়দাবাদ টার্মিনালের ভিতরে প্রবেশ করার ফলে যে বাইরের যে বুথগুলো আছে সেগুলো থাকছে না। আর এর পরবর্তী পদক্ষেপ হলো আমরা খুব শীঘ্রই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে বাসগুলো আছে আন্তজেলা, সেগুলোকে কাশপুরে শিফট করে দেওয়া হবে। সেটিও কয়েক মাসের ভিতরে এটি সম্ভব হবে। নিশ্চয়ই তখন সংকটগুলো কেটে যাবে। জনাব মিজানুর রহমান এবং জনাব আনোয়ার হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত কথা বলবার জন্য। সামনে একটু আপনার কাছে ফিরতে চাই। আপনার কাছে কিছু দাবি তুলেছেন কিন্তু চট্টগ্রাম থেকে একজন পরিবহন ব্যবসায়ী, তিনি সমন্বয়ের কথা বলছিলেন। যদি সমন্বয় করা যায়, সেটি আইনশৃঙ্খলা বাহিনী, সেটি স্থানীয় সরকার, সেটি সেখানকার শ্রমিক সংগঠন, মালিক সংগঠন, তাহলে তিনি বলছেন যে হয়তো এই যে পরিবহন সেক্টরে যে একটি সমস্যা তারা রয়েছেন, এটি হয়তো সমাধান হবে। সেটি কি সম্ভব? ঠিক বলেছেন যে পরিবহন সেক্টরে বা আমাদের সড়ক মহাসড়কের যে নিরাপত্তা বা সুশৃঙ্খল মহাসড়কের কথা যেটা আমরা বলছি, সেটি বিনির্মাণে অবশ্যই আমাদের সকল অংশীদারদের মধ্যে একটি সমন্বয় দরকার। এবং যারা রোড ইউজার রয়েছেন, সব মহাসড়ক সড়ক ব্যবহার করেন, প্রত্যেক ব্যবহারকারী আসলে অ্যাকচুয়ালি 18 কোটি মানুষই কোনো না কোনোভাবে কিন্তু আমাদের মহাসড়কে আসে, হয় যাত্রী হিসেবে হোক, পথচারী হিসেবে হোক, অথবা চালক হিসেবে আসতেই হয়।
এবং যে দেশ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা যত উন্নয়নের মহাসড়কের সামনের দিকে ধাবিত হচ্ছি, তত কিন্তু আমাদের এই মহাসড়কের গুরুত্ব বাড়ছে, তার নিরাপত্তার প্রশ্নটাও বাড়ছে। সুতরাং সেখানে সমন্বয়ের মাধ্যমে সার্বিক সহযোগিতার গত দেড় দশকে কিন্তু মহাসড়কের এখন যেটা পরিবর্তন হয়ে গিয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন। এখন যেটি প্রশ্ন হলো যে সুশৃঙ্খল মহাসড়কের জন্য, এবং আজকে যেটি নিয়ে আপনি বেশি আলোচনা করছেন, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের যারা মালিক রয়েছেন, পরিবহন মালিক রয়েছেন অথবা ব্যবসায়ী রয়েছেন, প্রত্যেকটা জায়গায় যেখানে এই ধরনের কোনো, বিশেষ করে চাঁদাবাজির কথা বলছেন, এটি একটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। যেখানে এই ধরনের প্রশ্ন আসবে সেখানে দেন অ্যান্ড দেয়ার, সেখানে অবস্থান করেই, সে মালিক হোক, ড্রাইভার হোক, যেই হোক না কেন, আমরা আহ্বান জানাতে চাই হাই পুলিশের তরফ থেকে, বাংলাদেশের পুলিশের তরফ থেকে, আপনি ওখানে অবস্থান করে আমাদেরকে পেতে কিন্তু কোনো অসুবিধা নাই। আমাদের হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছাতে পারবেন, আমাদের পর্যন্ত পৌঁছাতে পারবেন, সহজেই পাওয়া যায়। আমাদেরকে ফোন করে অথবা কোনো পুলিশ অফিসারকে ফোন করে প্রতিকার পান নাই, আইনগত ব্যবস্থা পান নাই, আমরা সেই অভিযোগটা দেখতে চাই। জি, আমরা একটু জানতে চাই, কদিন পরেই কোরবানি মুসলমানদের একটি বড় উৎসব, সেটিকে ঘিরে একদিকে যেমন প্রচুর পণ্যবাহী পশু শহরমুখী হবে বিভিন্ন গ্রাম থেকে, একই সঙ্গে শহর থেকে গ্রামমুখী কিন্তু কোটি কোটি মানুষ যাবেন। এই বিষয়ে হাইওয়ে পুলিশ কতটা প্রস্তুত রয়েছে আমরা সে উত্তর জানবো। তবে দর্শক, তার নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম সড়ক মহাসড়কের চাঁদার পাটিগণিত নিয়ে। আমরা চাঁদার বিষয়ে কথা বলছিলাম, সড়ক মহাসড়কের শৃঙ্খলার বিষয়ে কথা বলছিলাম। যদি একটু জানতে চাই যে সামনে ঈদ রয়েছে, আমাদের ঈদুল আজহা, এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মানুষের যাতায়াত হবে, বিশেষ করে পণ্যবাহী পশুর অনেক বেশি যাতায়াত হবে, সাধারণ মানুষ তো ফিরবেই। আমি আপনার কাছে জানবো, তার আগে আমি একটু সহকর্মী আরিফের কাছে ছোট্ট করে জানতে চাই। আরিফ, আপনি তো এই প্রতিবেদনটি করতে গিয়ে সড়ক মহাসড়কে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনার কাছে কি মনে হয়েছে মহাসড়ক কতটুকু প্রস্তুত এই এত সংখ্যক মানুষকে, এবং এই যে কোরবানির পশু পরিবহন করতে মহাসড়ক কতটা প্রস্তুত আছে? রাকিব, আমি যদি আপনাকে একটু বলতে চাই যে বাংলাদেশে মহাসড়কের যেই পরিমাণ মহাসড়ক রয়েছে তার কিন্তু 3000 কিলোমিটার অথবা তার কিছু বেশি হাইওয়ে পুলিশের কাছে, বাকিটা কিন্তু সিটি কর্পোরেশন এবং হলো গিয়ে পৌরসভার নিয়ন্ত্রণে, জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। এই বিপুল পরিমাণ মানুষ যারা যাবে, একদিক থেকে ঢাকা ছেড়ে, রাজধানী ছেড়ে বিভিন্ন জায়গায় যাবে, আবার ওই দিক থেকে আসবে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো এই সময় পশুবাহী যেই গাড়িগুলো রয়েছে, যেগুলো ঢাকামুখী হবে অথবা বিভিন্ন ধরনের শহরমুখী হবে, এক্ষেত্রে কিন্তু একটি প্রস্তুতি বলেন আর যাই বলেন না কেন, প্রতি বছর প্রস্তুতি থাকার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছোটখাটো সংগঠনের নামে বলেন, ব্যানারে বলেন, রাজনৈতিক পরিচয় বলেন, সিটি কর্পোরেশন বলেন অথবা পৌরসভা বলেন, এর নামে কিন্তু একটা বড় অঙ্কের অর্থ লেনদেন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় জোর করে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট হাটে ঢুকিয়ে দেওয়া হয়, পশুবাহী ট্রাকগুলো অনেক সময় রাজধানীতে ঢুকতে গিয়ে তার একটা চাঁদার পরিমাণ দিতে হয়। এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেটার কিন্তু বিগত বছরগুলোতে আমরা অভিযোগ পেয়েছি, এবছরও কিন্তু কিছু কিছু অভিযোগ আমাদের কাছে আসছে। তবে যত দিন গড়াবে তত কিন্তু আমরা অভিযোগের পরিমাণ বাড়বে। ধন্যবাদ। একটু জানতে চাই, এই যে পশুবাহী গাড়িগুলোর নির্বিঘ্ন কথা আমরা বলছিলাম, একদিকে তারা নির্বিঘ্নে তার যে লক্ষ্যর যে হাটটিতে যাওয়া, সে নিশ্চয়ই একটি লক্ষ্য নিয়ে আসে যে আমি অমুক হাটে যাব, সেখানে সে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবে কিনা, আর মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে কিনা গ্রামের বাড়িতে? জি, আমরা এই যে জাতীয় জীবনের 2টি ঈদ কিন্তু আমাদের বড় ধরনের ইভেন্ট, এবং আমাদের বাঙালিদের সবারই দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা নারীর টানে স্বজনের কাছে আমরা ঈদের সময় একযোগে ফিরে যাই। তো এইটাকে কিন্তু এখানে জনকল্যাণ এবং জনস্বার্থ রয়েছে, সেই কারণে কিন্তু সরকার সবসময় গুরুত্বের সাথে এটা দেখে, এটাকে কতটা স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ করা যায়। তার জন্য আমরা যারা আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বাংলাদেশ পুলিশ এবং তার একটি স্পেশালাইজড ইউনিট হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ, মেট্রোপলিস পুলিশ আমরা রয়েছি, এর সাথেও যারা অংশীজন রয়েছে সবারই এখানে স্ব জায়গা থেকে ভূমিকা আছে, এবং তার জন্য যথেষ্ট সমন্বয় করা হয়। এবং লক্ষ্য করেছেন যে প্রতি বছরই এই ঈদযাত্রা গতটার থেকে এবারেরটা আরো কত বেশি স্বাচ্ছন্দ্যময় হবে, নিরাপদ হবে, সেই প্রতিযোগিতা, এবং সেই আগের সেই অবস্থাটা নেই যে কোথাও আমি ঈদ করতে যে পথিমধ্যে ঈদ করতে হচ্ছে, সেই অবস্থাটা কিন্তু নাই। আমাদের চ্যালেঞ্জ একটু হয়, আমরা সেই জায়গাগুলোতে চিহ্নিত করেছি যে কোন কোন জায়গায় যানজট তৈরি হতে পারে, সেগুলো আবার সেই জায়গায় সেই নিরাময়ের আমরা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে আমরা একদিন 2 দিন, ঈদের ঠিক 2 দিন আগে বা একদিন আগে, যেদিনে
আমাদের বিশেষ করে শিল্পাঞ্চল থেকে গার্মেন্টস শ্রমিকদের ছুটিটা হয় একযোগে। তারা জানেন যে লক্ষ লক্ষ শ্রমিক একযোগে রাস্তায় নেমে চলে আসে। তারা কেউ গাড়ি খুঁজছে, বিশেষ করে নবীনগর থেকে চন্দ্রা হয়ে এই এলেঙ্গা হয়ে এই পথটাতে। তো সেই জায়গাটাতে কিন্তু একযোগে যখন সবাই নেমে আসে তখন কিন্তু একটা সমাগম হবে, একটা ভিড় হবে, গাড়ির গতি একটু স্লো হবে, এটা খুবই স্বাভাবিক। এবং সেইখানে কিন্তু আমরা এটাকে চিন্তা করে ওই অঞ্চলে কিন্তু হিউজ পরিমাণে আমরা ডেপ্লয়মেন্ট রাখি। ইভেন দেখছেন যে প্রযুক্তির সব কিছু আমরা ব্যবহার করছি, হাই পুলিশ থেকে আমরা ড্রোন পর্যন্ত ব্যবহার করছি এবং টকিং ড্রোন স্পিকার দিয়ে আমরা ব্যবহার করছি এবং সেগুলো দিয়েও কিন্তু আমরা দেখার চেষ্টা করছি কোথায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। এবং গত বছরে আপনাদের দ্বারা প্রশংসিত হয়েছে যে ঈদ উল ফিতর স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ছিল। একটু এই যে আমরা আজকে যে বিষয় চাঁদার পাটিগণিত, এই পাটিগণিত যদি বন্ধ করতে চাই কি করণীয়, একদম 30 সেকেন্ডে বলবেন। এটার জন্য আসলে সম্মিলিত এক ধরনের লাগবে, এফোর্ট লাগবে। এখানে যেটা উনি বললেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার পলিটিক্যাল ফোর্স, প্লাস আপনার যারা আমরা মানে গাড়ির মালিক, হ্যাঁ, এবং মানে ভোক্তা যারা দেখছেন, সবাই মিলে যদি আমরা একটা এফোর্ট দিতে পারি যে না আমরা এই কাজটি করবো না, এবং এই কাজ যেখানে করবে, যেটা ভাই বলে এক্ষেত্রে আপনাদের দোষ রয়েছে, আপনারা কিন্তু অতিরিক্ত পণ্য পরিবহন করেন বিভিন্ন যে গাড়িগুলোতে, এমন কিন্তু অতিরিক্ত পণ্য ছাড়া আপনি পারবেন না এই কারণে আপনার হয় কি আপনার একটু তো নির্ধারিত করা আছে ওজন। ওখানে আপনার ওই যে 16 টনের কথা বলা আছে, আবার চিটাগাঙে বলা আছে 13 টন। শেষ করবো আমরা। হ্যাঁ, আমি সেটাই, এখানে একদম দ্বৈত সমস্যা আমাদের আছে। ঢাকায় আসতে গেলে 16 টন মতো নিয়ে আসতে পারেন, আবার চট্টগ্রামে গেলে 13 টনের বেশি আপনি পারছেন না। এরকম বিষয়গুলো আমরা এর আগেও কিন্তু হাইওয়ে পুলিশের সঙ্গে বা অন্য সংস্থার কথা বলেছি যে তাইলে সবাইকে 13 টন করে দেন অথবা সবাইকে 16 টন করে দেন। এখানে মাঝে মধ্যে কিছু বেশি আসে, কিছু কমও আসে, অনেক সময় তো কমও আসে। এইগুলো কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের নাই, সেটা আমরা বলছি না। এই জায়গাগুলো হচ্ছে আসলে আমাদের যে রেগুলেটরি বোর্ডগুলো আছে তারা যদি এখানে সচেষ্ট হয় যে না এই পরিমাণই আমরা নিব বা এই পরিমাণ, মানে এটি একটু সম্মিলিত প্রয়াস দরকার। রাইট, সম্মিলিত প্রয়াস যদি হয়। আপনাকে ধন্যবাদ। একটু আমি আপনার কাছে আবার ফিরবো এবং এখানেই শেষ করব। আপনি কি মনে করছেন এই যে আজকে আমরা সামগ্রিক আলোচনা করলাম সেটি আসলে চূড়ান্ত ফয়সালা চাই আমরা, অর্থাৎ সড়ক মহাসড়কে সব দিক দিয়ে শৃঙ্খলা ফেরাতে, সেটা আসলে কি সম্ভব কিনা, সেটি কতদিন লাগতে পারে আরো? না, ডেফিনেটলি সম্ভব। আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করছি। যেমন ঈদযাত্রার কথাই বলছিলেন যে আগের সেই ঈদযাত্রা, সেই ভোগান্তির ঈদযাত্রা নেই। এই উন্নতিটা কিভাবে হয়েছে? এই উন্নতি দুইভাবে হয়েছে। এক হচ্ছে যে সরকার সড়ক মহাসড়কগুলোকে প্রশস্ত করেছে, আরও উন্নত করেছে, সার্ভিস লেন সহ, ডেডিকেটেড সার্ভিস লেন সহ আপনার এক্সপ্রেসওয়ে করেছে, হাইওয়ে করেছে। এই যে এটা সুফল আমরা পাচ্ছি, তার সাথে আমাদের ম্যানেজমেন্ট দক্ষতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে ঈদযাত্রা আমাদের সুগম হচ্ছে। এরকম যেখানেই সমস্যা আছে প্রত্যেকটাইতে উন্নত করার আমাদের সুযোগ রয়েছে। বিশেষ করে যে আলোচনা করছিলেন এখানে, সেখানে আমি বলবো যে আমাদের মালিক, শ্রমিক যে যেখানে আছেন, বিশেষ করে ভুক্তভোগী, কেস বাই কেস, ঘটনা বাই ঘটনা আমাদেরকে অভিযোগ করুন সুনির্দিষ্টভাবে। অভিযোগ না করলে সমাধান কিভাবে করবেন সেটি দরকার। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন খান এবং হিলাল ভাই এবং আমার সহকর্মী আরিফ হোসেন। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সঙ্গে নানান জায়গা থেকে আমাদের অতিথিরা যুক্ত হয়ে কিভাবে সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরানো যায় তারা নানানভাবে বার্তা দিচ্ছিলেন, পরামর্শ দিচ্ছিলেন। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব এই পরামর্শগুলো মেনে শিগগিরই বাংলাদেশের সকল সড়ক মহাসড়কে যে অব্যবস্থাপনা কিংবা যে বিশৃঙ্খলা রয়েছে তা পুরোপুরি কেটে যাবে, সড়ক মহাসড়ক একটি শান্তির নীড় হিসেবে গড়ে উঠবে, সেই প্রত্যাশা শেষ করছে আজকের এখন প্রকাশ। এখন টেলিভিশন আপনারা ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, আর ফেসবুকে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।